হ্যালো আমার অষ্টম ও দশম শ্রেণীর ভাই বোনেরা, আজ আমি তোমাদেরকে বোঝাবো শৈলতক্ষেপ বৃষ্টিপাত। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে শৈলতক্ষেপ বৃষ্টিপাত বিষয়টা একদম জলের মতো সোজা হয়ে যাবে তোমাদের কাছে। তো দেখো, শৈলতক্ষেপ বৃষ্টিপাত কথাটাকে ভাঙলে, শৈলতক্ষেপ কথাটাকে ভাঙলে আমরা দুটো শব্দ পাবো। প্রথম শব্দ হচ্ছে শৈল, দ্বিতীয় শব্দ উৎক্ষেপ। দুটো মিলিয়ে একসাথে হচ্ছে শৈলতক্ষেপ। শৈল কথার অর্থ হচ্ছে এখানে পাহাড় বা পর্বত, আর উৎক্ষেপ কথার অর্থ আমরা জানি বাধা। ব্যাস, এই দুটো টার্ম তোমরা মনে রাখো, সংজ্ঞাটা আর মুখস্থ করার প্রয়োজন নেই, বুঝেই তোমরা উত্তর লিখতে পারবে। তাহলে কি, শৈল অর্থাৎ পাহাড় বা পর্বত দ্বারা বাঁধাবে যে বৃষ্টিপাত হয় তাকেই আমরা শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলি। তো এবার আমি তোমাদেরকে এঁকে বিষয়টা আরো ভালো করে বোঝাচ্ছি। দেখো, ছবিটা আমি আঁকছি, দেখো তোমাদেরও কিন্তু পরীক্ষায় ছবিগুলো আঁকতে হবে। এই শৈলতক্ষেপ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, আমাদের জিওগ্রাফির প্রাকৃতিক অধ্যায়গুলোর ছবি না দিলে কিন্তু উত্তর ইনকমপ্লিট। সুতরাং প্রশ্নে যদি চিত্রসহ নাও বলা থাকে, 3 মার্কসে এবং 5 মার্কসের প্রশ্নের উত্তরে কিন্তু ছবি অবশ্যই দিতে হবে। দেখো আমি ছবিটা আঁকছি, তোমরাও ছবিটা এইভাবে প্র্যাকটিস করতে পারো। প্রথমে একটা পাহাড় আঁকবে। ছবি যে একদম খুব সুন্দর হতে হবে তার কোনো কথা নেই, ছবির পয়েন্টিং হলো বড় কথা। এটা সবসময় মনে রাখবে, ভূগোলে ছবির পয়েন্টিং হলো বড় কথা। এই যে পাহাড় এবং এখানে ধরো জলভাগ আছে, কারণ জলীয় বাষ্প ছাড়া কোনো বায়ুতে কিন্তু বৃষ্টিপাত হবে না। তাই জলীয় বাষ্পের সোর্স কিন্তু প্রত্যেকটা বৃষ্টিপাতেই থাকতে হবে। তাহলে এবার কি হবে, সূর্যের তাপে ধরো এটা সূর্যের তাপে কি হয়, এই জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু, ভালো করে পয়েন্টেড, জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ওপরের দিকে উঠবে পাহাড়ের গা বরাবর। তাহলে এখানে যে বায়ুটা উঠছে ওপরের দিকে, ঊর্ধ্বগামী হচ্ছে, সেই বাতাসটার আমরা কি বলছি, জলীয় বাষ্পপূর্ণ। কারণ এই যে জলভাগ থেকে যখনই বাতাসটা উঠছে ওপরের দিকে, ওতে প্রচুর জলীয় বাষ্প থাকছে, তাহলে জলীয় বাষ্পপূর্ণ, এই পয়েন্টিং গুলো কিন্তু গুরুত্বপূর্ণ ছবিতে, আর্দ্র বায়ু। আর এই বাতাসটা যেহেতু ওপরের দিকে উঠছে, তুমি জাস্ট তার আগে যোগ করে দাও ঊর্ধ্বগামী, মানে ওপরের দিকে যাচ্ছে যে। তাহলে ঊর্ধ্বগামী জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু হয়ে গেল, উঠছে। আর আমরা কি জানি, জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ওপরের দিকে ওঠা মানে ওপরের দিকে যত যাই পাহাড়ের ওপরে টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে, সুতরাং বাতাসটাও শীতল হবে, এবং বাতাসটা শীতল হওয়ার সাথে সাথেই কি ঘনীভূত হবে, সম্পৃক্ত হবে, যেটা তোমরা মেঘ সৃষ্টির প্রক্রিয়ায় পড়েছিলে। আমি এই হেডিংটা একটু মুছে দিচ্ছি ছবিটা আঁকার জন্য। দেখো, তাহলে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ওপরে উঠলো, উঠে কি হলো, মেঘ সৃষ্টি করলো, ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি। তাহলে তোমরা এখানে একটা পয়েন্টিং করো, ঘনীভবন ও মেঘ সৃষ্টি হয়ে গেল। তাহলে এই যে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু পাহাড়ের গায়ে বাঁধা পেয়ে, পাহাড়ের একদিকে ঢালে বাঁধা পেয়ে ওপরের দিকে উঠছে, যে ঢালটায় বাতাসটা প্রথম বাঁধা পাচ্ছে, মনে রাখবে এই ঢালটার নাম হলো প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢাল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শৈলতক্ষেপ বৃষ্টিপাতের।
তাহলে এই প্রতিবাদ ঢালে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, আর্দ্র বাতাস বাঁধা পাচ্ছে এবং ওপরের দিকে উঠে ঘনীভূত হয়ে সম্পৃক্ত হয়ে মেঘ সৃষ্টি করলো। এবং মেঘ সৃষ্টি করে, যেহেতু জলীয় বাষ্পপূর্ণ বায়ু, তো যেই সম্পৃক্ত হয়ে যাবে বাতাসটা সংকুচিত হবে, তখন সে আর ওই জলকণাগুলো, জলীয় বাষ্প যেটা ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়ে গেছে, সেই জলকণাগুলোই মেঘটা আর ধরে রাখতে পারবে না। তখন ওই জলকণাগুলোই বৃষ্টি রূপে পাহাড়ে এই যে ঢালে বাঁধা পেয়েছিল সেই ঢালে বৃষ্টিটা হবে। এটা কিন্তু মনে রাখবে, কারণ পাহাড় মানে পাহাড় বা পর্বত বা একটা মালভূমি সুউচ্চ এলাকা দ্বারা বাঁধা হয়। সেই ঢালটা পেরিয়ে অন্য ঢালে যাওয়া কিন্তু অতটা সোজা নয়। আমরা বোর্ডে এইটুকু একটা পাহাড় আঁকছি, তার মানে কিন্তু জায়গাটা এইটুকু নয়। একটা পাহাড়ের একদিকে ঢাল মানে একটা বিস্তৃত এলাকা আমাদের বাস্তব প্রকৃতিতে। তো পাহাড়ের এক ঢালে যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেটাই হলো এই বৃষ্টিপাতটা কি আমরা বলছি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। সুতরাং পাহাড় দ্বারা বাঁধা পেয়ে যে বৃষ্টি হচ্ছে। কোন ঢালে বৃষ্টিটা হচ্ছে? প্রতিবাদ ঢালে। এটা কিন্তু মাথায় রেখো। তাহলে এই ঢালে যখন বৃষ্টিপাতটা হয়ে গেল, তখন নিশ্চয়ই বাতাসটা জলীয় বাষ্পহীন হয়ে যাচ্ছে, কারণ জলীয় বাষ্পগুলো তো বৃষ্টি রূপে ঝরে পড়েছে প্রতিবাদ ঢালে। তখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু যেমন হালকা হয় ওপরের দিকে উঠে যায়, যখন বাতাসটা জলীয় বাষ্প শেষ হয়ে গেল, তার মানে কি হবে? বাতাসটা ভারী হয়ে যাবে। ভারী মানেই তখন কি হবে? বাতাসটা এবার পাহাড়ের নিচের দিকে নামবে। তাহলে যে বাতাসটা নিচের দিকে নামছে পাহাড়ের অন্য ঢালে গিয়ে, এই বাতাসটাই কিন্তু আর জলীয় বাষ্প থাকছে না। এবং এই বাতাসটা যত নিচে নামবে সেটা তত উষ্ণ হবে, কারণ পাহাড়ের ওপরে উঠলে যেমন টেম্পারেচার কমে যায়, পাহাড়ের নিচের দিকে নামতে থাকলে টেম্পারেচার বেড়ে যায়। তাই বাতাসটা উষ্ণ হবে, এবং উষ্ণ হওয়া মানেই সেটা সম্পৃক্ত হবে না অত সহজে। এবং তাতে উপরন্তু তখন সে জলীয় বাষ্প ছাড়া, তখন সেখানে জলীয় বাষ্পগুলো সে নেওয়ার চেষ্টা করবে, অ্যাবজর্ব করার চেষ্টা করবে। এবং যার জন্যই জলীয় বাষ্প না থাকার কারণে এবং ক্রমশ উষ্ণ হচ্ছে, সুতরাং অসম্পৃক্ত হচ্ছে, ঘনীভূত হবে না, তাই বৃষ্টিপাতও হবে না। তাই পাহাড়ের অপর ঢালে খুব বৃষ্টি হলেও খুব অল্প পরিমাণে হয় বা বৃষ্টিপাত হয় না। তাই এই অঞ্চলটাকে আমরা তখন বলবো যে বৃষ্টির ছায় অঞ্চল, এবং ঢালটাকে আমরা বলবো অনুবাদ ঢাল। এটাকে আমরা বলবো অনুবাদ ঢাল। এটা ছিল প্রতিবাদ ঢাল, এটা অনুবাদ ঢাল। আর এখানে তাহলে এই বাতাসটা কি হচ্ছে? ঠিক এটা যেমন ঊর্ধ্বগামী আর্দ্র বায়ু হয়েছিল, তোমাদের এটা লিখবে তাহলে নিম্নগামী, ওটা ঊর্ধ্বগামী হয়েছিল, আর এটা হয়ে গেল তোমাদের নিম্নগামী শুষ্ক, কারণ জলীয় বাষ্প থাকছে না, নিম্নগামী শুষ্ক বায়ু। ব্যাস, তাহলে আর গোলাবে না, বুঝে গেলে। তাহলে এই হয়ে গেল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের চিত্র, আর কিছুই নেই। আর এখানটা আমাদের কি লিখতে হবে? ছোট করে এখানটা লিখতে হবে বৃষ্টির ছায় অঞ্চল। এই জায়গাটা, যাই হোক আমার এখানে জায়গা নেই তাই আমি নিচে লিখে দিচ্ছি। তোমরা খাতাটা ঘুরিয়ে হরাইজন্টালি ঘুরিয়ে নিয়ে একটু এখানটা লিখে নেবে বৃষ্টির ছায় অঞ্চল। আশা করছি তোমরা প্রত্যেকেই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতটা খুব ভালো করে বুঝতে পেরেছো, যারা আমার ভিডিওটা পুরো দেখেছো। এর পরেও আমি তোমাদের আরেকটা ট্রিক্স বলে দিচ্ছি, যেখানে অনেকে প্রতিবাদ ঢাল আর অনুবাদ ঢালটা গুলিয়ে ফেলে, যে কোনটা প্রতিবাদ কোনটা অনুবাদ, কোন ঢালে বৃষ্টিটা হয়েছিল। তার জন্য একটা ট্রিক্স আছে, তো শোনো ভিডিওটা। দেখো, অনুবাদ ঢালের অনু কথাটাকে নাও। অনু কথাটার অর্থই কি? ছোট, তাই তো? আমরা যে অনু পরমাণু পড়েছি মানে ক্ষুদ্র, তো সেখান থেকে ক্ষুদ্র থেকে কম কথাটা মনে রাখো। ছোট ছোট মানেই তো কম, তো কম কথাটা মনে রাখলে দেখো তার মানে কম বৃষ্টিপাত যে ঢালে সেটাই অনুবাদ ঢাল। একটা যদি আমরা বুঝে বা পেয়ে যাই, মনে পড়ে যায়, আর একটা এমনি মনে পড়ে যাবে। তাহলে এইভাবেও তোমরা মনে রাখতে পারো যে অনু কথার অর্থ হলো কম বা ছোট, এইভাবে।
তো আশা করছি তোমরা আর শৈলতক্ষেপ বৃষ্টি নিয়ে কারোর কোনো সমস্যা হবে না। তাও যদি তোমাদের শৈলতক্ষেপ বৃষ্টি নিয়ে কারোর প্রবলেম থাকে আমাকে কমেন্ট করো, কমেন্টে জানিও, আমি আরো বোঝানোর চেষ্টা করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। এবার আমি তোমাদের এই শৈলতক্ষেপ বৃষ্টিপাত আমাদের ভারতের কোথায় দেখা যায় সেটা এঁকে বোঝাচ্ছি। দেখো, আমাদের ভারতের যে মৌসুমী বৃষ্টিপাতটা হয় সেটা কিন্তু শৈলতক্ষেপ বৃষ্টিপাত। তো সেটা দেখা যায় দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। তো কিভাবে হচ্ছে, তাহলে আমরা যদি ইন্ডিয়ার দক্ষিণ পাটের ম্যাপটা আঁকি, ধরো এটা আমাদের দক্ষিণ ভারত, জাস্ট এইটুকু, এটা তোমাদের এঁকে বোঝাচ্ছি। শৈলতক্ষেপ বৃষ্টিপাতের উদাহরণটা দিতে তোমাদের কাজে লাগবে। তাহলে এই দক্ষিণ ভারতের এই বরাবর পূর্ব উপকূল বরাবর, কারণ এই যে এদিকে কি আছে, এদিকে আছে তোমার আরব সাগর আর এদিকে আছে তোমার বঙ্গোপসাগর, তাই তো? তাহলে এটা আরব সাগর আর এটা বঙ্গোপসাগর। তাহলে দেখো আমরা কি জানি, দক্ষিণ ভারতের এটা পূর্ব দিক সবসময় প্রত্যেকটা ম্যাপের উপর দিকটা উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ দিক, এই ডান সাইডটা হবে পূর্ব দিক, বাঁ সাইডটা হবে পশ্চিম দিক, এটা মনে রাখবে। তাহলে পূর্ব দিকে কি আছে, এই বরাবর আছে আমাদের পূর্বঘাট পর্বতমালা, আর এই বরাবর আছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা। আরেকটা জিনিস মনে রাখবে, শৈলতক্ষেপ বৃষ্টিপাতে বাতাসটা যে দিক বরাবর যাবে সেই দিক বরাবর পর্বত বা মালভূমিটিকে আড়াআড়ি ভাবে অবস্থান করতে হবে যাতে বাতাসটা বাধা প্রাপ্ত হয়। তো তাহলে এই বরাবর পশ্চিমঘাট পর্বতমালা আছে, পশ্চিমঘাট পর্বতমালায় তাহলে এখান থেকে আমাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখাটা প্রবাহিত হয়, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে আরব সাগরীয় শাখাটা প্রবাহিত হচ্ছে, তাহলে প্রবাহিত হয়ে গিয়ে দেখো এই পশ্চিমঘাট পর্বত দ্বারা ওই বাতাসটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এই যে এই পশ্চিমঘাট পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে এই পশ্চিমঘাট পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হলে তাহলে এটা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হচ্ছে, তাই এই পশ্চিম দিক বরাবর প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাই এই পশ্চিম দিকটা হলো শৈলতক্ষেপ বৃষ্টিপাত দেখা যায় প্রচুর, তাই চিরহরিত গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে। আর ঠিক তার বিপরীত ঢালে হয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল, কারণ এখানে যখন বাতাসটা আসে সেখানে আর বৃষ্টি হয় না। তো এই উদাহরণটা তোমরা দিতে পারো, বৃষ্টির ছায়া অঞ্চল বা শৈলতক্ষেপ বৃষ্টিপাত কোথায় হয় তার উদাহরণ হিসেবে এটা তোমাদের ম্যাপ পয়েন্টিংও আসে। যাই হোক, যারা অষ্টম শ্রেণীর ভাই বোনেরা ছবিটা এই ভিডিওটা দেখলে তাদের শুধু শৈলতক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে একটু পড়বে, টেক্সট বই থেকেও পড়তে পারো, তার সাথে ছবি দেবে এবং কোথায় দেখা যায় উদাহরণটা। তো এই ছবিটা আঁকার কোনো প্রয়োজন নেই উদাহরণে, শৈলতক্ষেপ বৃষ্টিপাতের ছবিটা দিতে হবে। আমি ডিটেলস বোঝালাম কারণ এই ভিডিওটা যারা দশম শ্রেণীর ভাই বোনেরা দেখছো তাদের জন্য। আর কোথা থেকে পড়বে যদি বলি, দশম শ্রেণীর ভাই বোনেদের বলবো তোমরা সমরেন্দ্রনাথ মোদকের যে ভূগোল টেক্সট বইটা আছে ওই বই থেকেও পড়তে পারো, যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরার যে ভূগোল টেক্সট বইটা আছে ওখান থেকেও পড়তে পারো, বা ছায়া বা রায়মাটি যে কোনো একটা সহায়িকা থেকে এই ভিডিওটা দেখে বুঝে নিয়ে ওখান থেকে তোমরা পড়ে নাও, মুখস্থ করে নাও, তাহলে দেখবে একদম বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আছো তোমরা সহায়িকা থেকে তো পড়লে ভালোই, ছায়া প্রকাশনী বা রায়মাটি বা টেক্সট বই থেকে পড়ো, কোনো সমস্যা নেই, টেক্সট বইয়েও খুব সুন্দর করে তোমাদের বৃষ্টিপাত গুলো লেখা আছে এবং উদাহরণ আর ছবিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো আশা করছি তোমাদের শৈলতক্ষেপ বৃষ্টিপাতটা এখন খুব সোজা মনে হচ্ছে বা বুঝতে পেরেছো। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এবং আরো এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।